কোনোভাবেই অর্থ নিয়ে চাকরি না দিতে পারে, সেই জন্য আদালতে লড়তে হচ্ছে আমাদের। যাতে কোনোভাবেই মুসলমানরা, পিছিয়ে পড়া মানুষরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেই জন্য আদালতে মামলা করতে হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। তিনি নিজে মামলা করেছেন যাতে মুসলমানদের ওবিসি সার্টিফিকেটগুলো বাঁচে, যাতে মুসলমানরা ওবিসি হতে পারে, যাতে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষরা যাতে ওবিসি হয়ে তাদের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক, পুলিশ হতে পারে। আর সরকার তারা ওই ডাটাগুলোকে লুকিয়ে রেখে যাতে আপনারা যে সুযোগ সুবিধা যেটুকুই বা পেয়েছিলেন সেটুকু বঞ্চিত করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে আরএসএসের সাথে হাতে হাত মিলিয়ে। কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই কার্যকর হতে দেব না। যেমনই করে হোক আমাদের অর্জিত অধিকার আমাদের রক্ষা করতে হবে, এবং শুধু তাই নয়, আমরা যা পেয়েছি তা বুক দিয়ে আগলে রাখবো। যেমন করে হোক আগলিয়ে রাখবো। রাখবো তো? রাখবো তো? একদম। মানুষকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে, ভাঙড়ের কৃষককে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে, ভাঙড়ের বুদ্ধিজীবীকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে, ভাঙড়ের সাংবাদিকদেরকে দিয়ে। ভাঙড়ের পরিচয় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না। ভাঙড়ের পরিচয় কোনো অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না। ভাঙড়ের পরিচয় আমার ভাঙড়ের মেয়েকে দিয়ে হবে, ভাঙড়ের ছেলেকে দিয়ে হবে, ভাঙড়ের পরিচয় হবে। তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন? রক্ত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি? এত ভালো বক্তব্য দিল, আসল রাজ্য সরকারের দ্বিচারিতার কথা বলল। 2010 সাল থেকে মামলা চলছে পশ্চিম বাংলার ছেলেরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে, ডাক্তার না হতে পারে, পুলিশের চাকরি না করতে পারে, অধ্যাপক না হতে পারে, মামলা চলছে। আর রাজ্য সরকার অপদার্থ, ব্যর্থ সরকার প্রায় 10 থেকে 12 বছর ধরে এই মামলা চালালো, কোনো ভালো অ্যাডভোকেট দিল না, ফলে হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল। এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় 450 ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা ব্যানার্জি সরকারের জন্য। সেই মামলাটা আমি হয়তো পার্টি হয়েছি, কিন্তু আমাদের শামীম ফিরদাউসদা, কিন্তু আমাদের গোপাদিরা, কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা, কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি, আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে। আমি হয়তো বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, নওশাদ সিদ্দিকী রেডি আছে ঘন্টা বাঁধার জন্য, বাকিটা এনারা আইনের ময়দানে দেখে নেবে। বারবার একটা কথা বলে আমাকে, সে বিকাশ স্যারও বলে, শামীম দারাও বলে, মাঠে ময়দানে আপনি দেখে নেন, বাকিটা আইনি আমরা দেখে নেব। আমি বিকাশ স্যারের কাছে যখনই যাই বলি, স্যার জেল খাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো? বলে তোমাকে ধরুক না আগে, একবার ধরেই বুঝতে পেরে গেছে, আর তোমাকে ধরবে না। তো আমার আইনি লড়াই আছে, আরো আইনজীবী আমাদের আরো আসবে, হয়তো আমন্ত্রণ জানিয়েছি। তো আছে আমাদেরকে, আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে। আমাকে আর আমার প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিককে আটকে দিয়েছিল, খুঁজতে 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 বারবার ঘুরছি, সবাই আমাকে জিজ্ঞাসা করছে কেন। আসলে তখন আমার মনে পড়লো রেজাউলের এই গুলিটা লেগেছিল, রেজাউলের বডিটা আনতে গেছিলাম ওর বাড়িতে এই পাশ দিয়ে, ঠিক বলছে কিনা বলুন? পুলিশ ঘিরে রেখেছিল সেই তো জায়গা। যাই হোক, তখন মনে পড়ে গেল রেজাউলের সেই বাচ্চাটার কথা। যাই হোক, সে কথায় আসছি না। আমি ফোন করলাম, তার স্ত্রীকেও ফোন করলাম যে তুমি এসছো নাকি এখানে, একটু বাচ্চাটাকে দেখবো। একটু নস্টালজিয়া তো কাজ করে। আসলে আমরা যারা রাজনীতি করি তারা সবচেয়ে বেশি বড় প্রেমিক হই, ভালোবাসি। ভালোবাসা না থাকলে দেশের জন্য প্রাণ দেওয়া যায় না, আর দেশের জন্য প্রাণ দিতে গেলে মানুষকে ভালোবাসতে জানতে হয়, আর মানুষের জন্যই আমরা এখানে করতে এসেছি। আর তাই প্রমাণ করছেন, ভারত স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোস ডাক দিয়েছিলেন, হে ভাইয়েরা তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের মহামানব হিসাবে উপস্থিত হয়েছে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে, যিনি বলছে জনগণের জন্য রক্ত দান করো, ভাঙড়হীন রক্তপাতহীন ভাঙড় উপহার দেব, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। তার প্রমাণ আপনারা আজকে এখানে রাখছেন। আর সেখানে নওশাদ সিদ্দিকীকে কোন নটোরিয়াস ক্রিমিনাল বলবে জঙ্গি, সেটা আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, তার উত্তর কি আপনারা দেবেন না? একটা প্রখ্যাত নটোরিয়াস ক্রিমিনাল
পরীক্ষিত নটরাজ ক্রিমিনাল পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মাটিতে, যেটা আইন সিদ্ধ ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হয়েছে এবং যাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছে আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। এই তুই তো জীবন তলায় বোম বাঁধিস, তাহলে তার থেকে বড় আর জঙ্গি কে হতে পারে? তাকে জিজ্ঞাসা করবেন তার লোকদের, জঙ্গি ডেফিনেশনটা কি, কোন ডেফিনেশন জঙ্গি? খুব বড় কষ্ট লাগে যখন দেখি এক সময়ের বাঘ ভাঙড়ের তার গাড়িতে ইট পড়ছে দুদিন আগে, তখন বড্ড কষ্ট লাগে। কাক কাকের মাংস খায় না, কিন্তু একমাত্র পার্টি তৃণমূল তার তৃণমূলের মাংস খায়, সেটা প্রমাণ করছে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলুন তো 11 সালে ক্ষমতায় আসার পর যদি সবচাইতে বেশি কোন দলের কর্মী খুন হয়েছে, সে আপনি হিসাবটা বলবেন তৃণমূল। কারা খুন করেছে? তৃণমূল। কারা চুরি করেছেন? তৃণমূল। খুন হয়েছে চুরির হিস্সা না পাওয়ার দায়ে, জেল খাটছে কে? তৃণমূলের মন্ত্রীরা। এরপরেও আপনি বলছেন জনগণ আমার সাথে আছে। 26 সাল তার উত্তর দেবে। দয়া করে দাদা দিদির সেটিংটা যদি বন্ধ করা যায়, তাহলে 26 সালে পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে কি করে নবান্ন থেকে নামাতে হয় তার প্রস্তুতি এই রক্তদান উৎসব। সুতরাং ভাববেন না আমরা চুপ করে বসে থাকবো। নওশাদ সিদ্দিকী আপনাদেরকে যে উপহার দিয়েছে, যে প্রথমে এখানে তিনি জেতার পরেই তিনি উপহার দিয়েছেন আপনাদের, যে সন্ত্রাসহীন ভাঙড় তৈরি করব, রক্তপাতহীন ভাঙড় তৈরি করব, তার নিদর্শন প্রতি বছর তিনি রাখছেন। আমি পার্টি লিডার হিসাবে, রাজ্য কমিটির একজন নেতা হিসাবে, পার্টির প্রতি দায়িত্বটা থাকার সুবাদে নওশাদ সিদ্দিকীর দায়ও কিন্তু আমাদের দায়, পার্টির দায়। সেই হিসাবে বলবো, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বিরোধী রাজনীতি করতে গেলে অনেক কসরত লাগে, বিরোধী রাজনীতি করতে গেলে সততা লাগে, নিষ্ঠা লাগে, প্রাণ দেওয়ার শপথ নিতে হয়, জেল খাটার শপথ নিতে হয়। তার একটাই কারণ, আগামী দিনটাকে সুন্দর করে তোলবার জন্য স্বপ্ন দেখতে জানতে হয়। যে মানুষ স্বপ্ন দেখতে জানে না, সে রাজনীতি করতে পারে না, সে দেশকে ভালোবাসতে পারে না, সে তার পরিবারকেও ভালো রাখতে পারে না। আগামী দিনের সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্যই প্রয়োজন এ মহামানব একবার এসো ফিরে, যদি একবার চোখ মেলে দেখো এই গ্রাম শহরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। হে মহামানব একবার ভাঙড়ে এসো। সেই মহামানব বসে আছে আপনাদের মাঝে। যদি সেই মহামানবের হাতে ক্ষমতা তুলে দেন, পশ্চিমবঙ্গের নতুন যুব সমাজের আইকন হিসাবে আগামী দিন পশ্চিমবঙ্গকে কিভাবে তৈরি করতে হয় আইএসএফ জানে, আইএসএফ এর চেয়ারম্যান জানে। প্রতিদিন আপনাদের মধ্যে কাজ করতে করতে উনি যেমন শিখছে, আমরা তেমন শিখছি, আপনারা শিখছেন, শেখার শেষ নেই। আর পৃথিবীর অর্ধের আকাশ জুড়ে থাকে নারীরা, সে নারীদেরকে সসম্মানে আপনারা যে জায়গা করে দিয়েছেন আজকে, আমি নিজে আপ্লুত, আমি বিস্মিত। কারণ আমার প্রথম রক্তদান হয়, আমি শুটার ছিলাম, রাইফেল শুটার ছিলাম। সেই শুটিং করতে করতে 18 বছর বয়সে প্রথম রক্তদান দিই। তারপরেই রক্ত দিতে চলে যাই ভেলোরে, বেড টু বেড। তখন আমার সাথে 2 জন লাগবে, আমি হাতে পায়ে ধরে 2 বন্ধুকে নিয়ে গেছিলাম সেই চেন্নাইতে ভেলোরে রক্ত দিতে। তারপর থেকে 2006 সাল অবধি ইচ্ছা ছিল সেঞ্চুরি করার, কিন্তু গলব্লাডার স্টোন অপারেশন হলো, জন্ডিস হলো, আটকে গেলাম 48-এর দোরগোড়ায়। এখনো কেউ ডাকলে দৌড়াই। শুধু আরেকটি অনুরোধ করব, নেগেটিভ গ্রুপের রক্ত যখন পরীক্ষিত হয়ে যাবে, দয়া করে কোনো দান শিবিরে রক্ত দেবেন না। ও নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ বড্ড গুরুত্বপূর্ণ রক্ত। কালকেই আমার কাছে একজন ফোন এসেছিল, আমি রাইনুরকে ফোন করলাম, ও নেগেটিভ। আমার কাছে যে ট্রাইবালদের লিস্ট আছে, একটা সময় আদিবাসীরা রক্ত দিত না, আজকে আমি সেই প্রেরণা যুগিয়ে আদিবাসীদের রক্তদান দিয়ে রেকর্ড তৈরি করে দিয়েছি উত্তর 24 পরগনায়, এবং সে আদিবাসীদের রক্তের তালিকা রেখে দিয়েছি। যখন যার দরকার নেগেটিভ রক্তগুলো পাঠাই, আর পজিটিভ রক্তগুলো রক্তদান শিবিরে দেওয়ার জন্য ব্যবস্থা